হ্যালো, ওকে ওকে চলুন শুরু করা যাক। আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে একটি প্রবন্ধ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর একটি প্রবন্ধ পড়াবো। কয়েকটি প্রবন্ধ আছে আমাদের পাঠ্য বিষয়। তা আপনারা সকলেই জানেন ইতিমধ্যে। এক মিনিট, এটা একটু ঠিক করে নিই। আচ্ছা, সকলেই জানেন 21 তারিখ থেকে হচ্ছে 21শে আগস্ট থেকে 4 তারিখ পর্যন্ত, 4 সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা হবে। তার মধ্যে 23 তারিখে হচ্ছে বাংলা পরীক্ষা, 23শে আগস্ট। আচ্ছা, 23 তারিখে হচ্ছে বাংলা পরীক্ষা সেকেন্ড শিফটে। এটা আপাতত ইউজিসি নেট মানে এনটি এর অফিসিয়াল নোটিশে বলা আছে। এর মধ্যে আবার অনেক কাহিনী আছে, সে ভালো মন্দ কাহিনীতে আমি এখন যাচ্ছি না। যে অনেক দিল্লি হাইকোর্টে কিছু কেস আছে, 6 তারিখে যা শুনানি হবে। এখন রেজাল্ট আসবে না পরীক্ষা হবে এ নিয়ে নানান বিতর্ক আছে। আমার মতে আবার সুপ্রিম কোর্টেও আছে। তা এ নিয়ে বেশি ইউটিউবে ভিডিও না দেখাই ভালো, তাতে বিভ্রান্তি হওয়ার সুযোগই বেশি। যেমন ইতিমধ্যে মনে হয় আমরা প্রায় দেড় মাস আমরা এই ভিডিও দেখে প্লাস ইউটিউবের কথাবার্তা শুনে বিভ্রান্ত হয়ে মোটামুটি অলসভাবে দিন কাটিয়ে দিয়েছি। এটা শুধু আপনাদের ক্ষেত্রে নয়, সবাই আমার ক্ষেত্রে হয়েছে এরকম ব্যাপারটা। এটাই স্বাভাবিক। পরীক্ষা দিলাম, পরীক্ষার রেজাল্ট এলো না, এটা ডিপ্রেশন ভাব কাজ করে। যাই হোক, শুনানিতে যা হবে সেটা পরের কথা। কি হবে সেটাও ভবিষ্যতে জানা যাবে। তা এবার ব্যাপার হচ্ছে যে পড়ার দরকার, পড়তে হবে। যেদিন পরীক্ষা নেবে বলেছে সেদিন পরীক্ষা দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের থাকতে হবে। তাতে ডিসেম্বরের নেট পরীক্ষা কবে হবে সে নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। ডিসেম্বরের পরীক্ষা ডিসেম্বরে হবে, এটা ভেবে নিয়ে পরীক্ষা দিতে হবে। আর 23 তারিখে যদি পরীক্ষা দিই, তারপরে পরীক্ষা দিয়ে আবার রেজাল্ট আসতে কি সেপ্টেম্বর মাস চলে যাবে পুরো। সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইক কি সেকেন্ড উইক রেজাল্ট আসবে। এবার কবে 2 মাস আছে পরীক্ষার পরবর্তী ডিসেম্বর পড়ার জন্য 2 মাস আছে না 3 মাস আছে, এ নিয়ে আমাদের মাথা ব্যথা করে কোনো লাভ নেই। যতদিন থাকবে। এনডিএ সব পারে। এনডিএ 2 মাসে পরীক্ষা নিয়ে নিতে পারে, আবার ডিসেম্বরের পরীক্ষা আবার হচ্ছে পরের পরীক্ষার সঙ্গে মার্চ করেও দিতে পারে। সেটা তাদের বিষয়, কি হবে সেটা পরের কথা, যা হবে সেটা দেখা যাবে। তবে সবসময় পরীক্ষার এমন প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যখন পরীক্ষা দিতে বলবে তখনই পরীক্ষা দিয়ে দেবো। তবে কষ্ট হয়, কিছু করার নেই। যারা ভালো পরীক্ষা দিয়েছেন বা দিয়েছ, আমি পরীক্ষায় বা দিয়েছিলাম, তা ভালো একটা রেজাল্ট হওয়ার আশা তো সবারই থাকে। যারা পাশ করেছে তাদের কথা আলাদা, জিআরএফ পেয়েছে তাদের কথা আলাদা, তারা করেনি তাদের বিষয়টা আলাদা। যারা করেনি তারা তো পুনরায় পরীক্ষা হওয়ার, রিনেট হওয়ার কথা তো বলবেই। এবার ব্যাপারটা হচ্ছে, সে যাই হোক, অনেক তর্ক বিতর্ক মন্তব্য আছে এ নিয়ে। তর্ক বিতর্ক করতে গেলে একটা দিন পুরো লেগে যাবে, ও সেই বিষয়টা আসছি না। আজকে পড়াবো এইটাই। পরীক্ষা যদি 23 তারিখে হয় তাহলে এই বিষয়টা আমাদের কাজে লাগবে। এই বিষয়টাকে কেন্দ্র করে পড়াবো, ব্যাস। আর অন্য তর্ক বিতর্ক ওই সমস্ত দেখার জন্য তো ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর লোক আছে, তারা এসে আপনাদের ইনফরমেশান দেবে। তাদের সঙ্গে তর্ক বিতর্ক এও জড়াবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যদি ভালো লাগে, ওই একগাদা ইউটিউবে ভিডিও দেখে ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই। এদের যা হওয়ার তো হবে। যাই হোক, এরা এদের ব্যবসা নিয়ে বসে আছে। যাই হোক, আমিও এক প্রকার টিউশন করা মানে কি, ফ্রিতে টিউশন করছি, মানে ফ্রিতে ইউটিউবে ভিডিও বানাচ্ছি, কোনো মতলব আছে? ব্যবসা তো বটেই। প্রত্যেকেই যার ধান্দায় বসে আছে।
কিন্তু কথা হচ্ছে এমন কোনো কিছু করা উচিত না যেটা অন্তত যাদের জন্যে ভিডিও তৈরি করি তারাই যদি ডিপ্রেশনে শিকার হয়, তাদের যদি স্বাভাবিক না থাকে, অবশ্য যা এনটিএ যা শুরু করেছে তাতে স্বাভাবিক না থাকারই কথা। এটা ছাত্রের পক্ষে সময়টা বড় কঠিন সময়। আচ্ছা, দেখা যাক, যা হবে ভবিষ্যতে, যা হবে হবে। কারো কোনো দোষারোপ করে কোনো লাভ নেই, আমাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। চলো শুরু করা যাক। আচ্ছা, জিজ্ঞাসা যে এই প্রবন্ধ গ্রন্থ, সেখানে কি হয়েছে, 4টি প্রবন্ধ, সেখানে 4টি প্রবন্ধ আছে। এই দেখো, তাদের এই 4টি প্রবন্ধই আমাদের পড়তে হবে। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী 4টি প্রবন্ধ। এর মধ্যে থেকে হচ্ছে বংশ পরিচয়, এই অংশটা একটু পড়ে নেবেন। বংশ পরিচয়টা বেশি একটা গুরুত্বপূর্ণ না, তবুও আমি একটুখানি এখানে দেখিয়ে দেবো, আপনারা চাইলে ডিটেলস একটু পড়ে নিতে পারেন। আর এর সম্পর্কে কিছু, এই যে গ্রন্থের ভূমিকায়, ভূমিকায় কিছু কথা লেখা আছে, এখানে একটুখানি আমি বলে দেবো, বাদ বাকি যদি আরও ডিটেলস পড়তে হয় আপনারা পড়ে নেবেন। অবশ্যই এর বাইরে কিছু আসে না আর কি। তা আমি বলে দিই, আমার নাম উজ্জ্বল বিশ্বাস, আমি ইউজিসি নেট বাংলা পড়াই। যদি পড়তে চান, নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। অলরেডি ডিসেম্বরের জন্য একটা নতুন ব্যাচ শুরু করেছি, 1 মাস হলো কন্টিনিউ হচ্ছে। যদি চান আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন, অলরেডি পড়া শুরু হয়ে গেছে। আমার বেশি ছেলেমেয়ে নেই, অল্প কয়েকজন ছেলেমেয়ে আছে, পড়াই, ব্যাস। যদি আপনারা চান, কারো যদি মনে হয় যে পড়বেন, তাহলে পড়তে পারেন, ব্যাস। আর আমার চ্যানেলের নাম হচ্ছে বিশ্বাস একাডেমি, বিশ্বাস একাডেমি বাংলা নেটসেট। এই ইউটিউব চ্যানেলে গিয়ে এই নামে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। বেশ, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখো সৌন্দর্য তত্ত্ব প্রথমে যেটা হচ্ছে সুখ না দুঃখ, এই প্রবন্ধটি। তাহলে কত এখানে প্রকাশ পাচ্ছে, কত, সাধনা মাঘ মাস 1299, আর সৌন্দর্য তত্ত্ব সাধনা ভাদ্র 1300। এখানে আমি কেন এইভাবে লিখেছি এর কারণ আছে। এখানে পরপর যদি আমি এইভাবে লিখে দিতাম, সৌন্দর্য তত্ত্ব, সুখ না দুঃখ, অতিপ্রাকৃত, প্রথম প্রস্তাব, আবার নিয়মের রাজত্ব, এইভাবে যদি লিখতাম আমার কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ইউজিসি নেট কায়দা করে এখান থেকেও প্রশ্ন দেয়, কেমন বলে যে এই যে আছে জিজ্ঞাসা প্রবন্ধ গ্রন্থে, এগুলো যে 4টি প্রবন্ধ আমাদের পাঠ্য, সেই 4টি প্রবন্ধ কী করুন, পরপর সময় প্রকাশকাল অনুযায়ী সাজিয়ে লিখুন। তাহলে তখন তো সমস্যায় পড়ে যেতাম। তাহলে কি করতে হবে, সুখ না দুঃখ, এটা আমাদের জানা দরকার যে কোন প্রবন্ধটা আগে প্রকাশ হয়েছে। তাহলে সুখ না দুঃখ, এটা আমাদের আগে প্রকাশ হয়েছে কবে, সাধনা পত্রিকায় মাঘ মাস, এটা হচ্ছে মূল গ্রন্থ, আর এগুলি পত্রিকার নাম। এটা হচ্ছে মাঘ মাস, সাধনা মাঘ মাস 1299। তাহলে প্রথম প্রকাশিত হচ্ছে সুখ না দুঃখ এটা। তারপরে সৌন্দর্য তত্ত্ব হচ্ছে সাধনা ভাদ্র মাসে হচ্ছে, ভাদ্র 1300 বঙ্গাব্দে ভাদ্র মাস, এটা হচ্ছে সৌন্দর্য তত্ত্ব। অতিপ্রাকৃত প্রথম প্রস্তাবকে সাধনা ফাল্গুন 1300, ভাদ্রের পরে আসছে কি ফাল্গুন 1300। তারপরে নিয়মের রাজত্ব নিয়মের রাজত্ব প্রকাশিত হচ্ছে কোথায়, ভারতীতে অঘ্রাণ মাসে 1306। এই 4টি প্রবন্ধের প্রকাশকাল আমাদের খুব সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে। তারপরে দেখো, এখানে হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর একটুখানি পরিচয় দেওয়া আছে। হৃদয়নাথ ত্রিবেদী, এনার বাড়ি ছিল কোথায়, টেয়া বদ্দিপুর। কোথায় বদ্দিপুর, কোথায়, মুর্শিদাবাদে এনার বাড়ি ছিল। সেখান থেকে বলভদ্র প্রপৌত্র, ইনি কী করেন, ওই জেমোকান্দি নামক একটা জায়গা আছে, জেমোকান্দি এক রাজবাড়ি ছিল, সেখানে গিয়ে রাজবাড়ির এক কন্যাকে বিবাহ করে। তার থেকে কৃষ্ণ সুন্দর পুত্র, তার পুত্র গোবিন্দ সুন্দর, তার পুত্র রামেন্দ্র সুন্দর। রামেন্দ্র সুন্দরের মার নাম কি, চন্দ্রকামিনী। মোটামুটি এই হচ্ছে তার পরিচয়। আর এখানে দেখো প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পায় কবে, 1888 সালে। ইনি ফিজিক্স আর কেমিস্ট্রির হচ্ছে টিচার হিসাবে যোগদান করে কত, 1903 বোধহয়, 3 থেকে, ওই কলকাতা কি এক কলেজে, রিপন কলেজে সম্ভবত। আচ্ছা, তারপরে আজীবন সেখানেই প্রফেসরি করতেন। পরে কত 6/6/1919 বোধহয়,
1919, এই তো, হ্যাঁ এখানে লেখা আছে 6/6/1919 এই তারিখে তিনি মারা যান, লাস্ট 23শে জ্যৈষ্ঠ 1325। আচ্ছা, তাহলে তার লেখা কয়েকটা গ্রন্থ দেখো: আত্মার অবিনাশিতা, মধ্যাকর্ষণ, ম্যাক্সওয়েলের ভূত, প্রকৃতি পূজা। 4টি প্রবন্ধের নাম পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, তার লেখা যে প্রবন্ধ, সে 4টি প্রবন্ধের নাম পরিবর্তন করা হয়েছে। এটা ভূমিকা পড়বেন একটুখানি, হ্যাঁ, গ্রন্থের ভূমিকা, সেখানে এইরকম একটুখানি ইনফরমেশান দেওয়া আছে। তা এরকম প্রথমে লেখা আছে দুরূহ দার্শনিক তত্ত্বের 10 বছর আলোচনায়, হ্যাঁ, মানে 10 বছর আলোচনার পরে তারপর কি হয়েছে, ওই কি বেশ আর করা হয়নি, পরে আর লেখা হয়েছে, তারপরে সেগুলো আর সংস্করণ করা হয়নি। এরকম অনেক কথা আছে, আপনারা একটু দেখে নেবেন, আমার অত ঠিক এখানটা অত মনে নেই। আচ্ছা, এখানে একটুখানি দেখো, প্রকৃতি পূজা এটা সরাইয়া, মানে প্রকৃতি পূজা এই প্রবন্ধটা সরিয়ে জিজ্ঞাসা প্রবন্ধ থেকে কি করা হয়েছিল, কর্মকথা এটা স্থান দেওয়া হয়েছিল। তাহলে এইটা অমিট করে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় সংস্করণে 4টি প্রবন্ধ স্থান পেয়েছে। জিজ্ঞাসা ওই যে প্রবন্ধের যে গ্রন্থ ওইটাতে। পঞ্চভূত 1305 পূর্ণপত্রিকায় প্রকাশিত হয়, যেটা পঞ্চভূত দ্বিতীয় প্রবন্ধ। মায়াপুরী এটা 3rd প্রবন্ধ, হ্যাঁ, 3rd প্রবন্ধ 1316 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ সভায় তিনি পাঠ করেছিলেন লেখক। আর অতিপ্রাকৃত সম্বন্ধে 2য় প্রবন্ধ কোথায়, বঙ্গদর্শনের পত্রিকায় বের হয়। 3য় লাস্ট কি দেখো, দেবালয় সমিতির প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত শশীপদ বন্দ্যোপাধ্যায় তার অনুরোধে পাঠ করেন বিজ্ঞানে পুতুল পূজা। এই বিজ্ঞানে পুতুল পূজা এইটা কি হয় দেখো, পরে ওই আর্যাবর্ত পত্রিকায় প্রকাশিত হবে। আর কি বলছে যে একটুখানি ইনফরমেশন আছে যে 1317 বঙ্গাব্দে 7ই ভাদ্র কলকাতার সভায় সভাপতি যেখানে ছিলেন শ্রীযুক্ত অধ্যাপক সুবোধচন্দ্র মহলান বিশ, সেখানে তিনি পাঠ করেছিলেন এই আর্যাবর্ত পত্রিকা, যেটা প্রকাশিত হয় কি বিজ্ঞানে পুতুল পূজা, এই প্রবন্ধটা পরে আর্যাবর্ত পত্রিকায় তা প্রকাশিত হয়। আচ্ছা, এইবার আসি যে সুখ না দুঃখ, এই মূল প্রবন্ধটিতে এখানে কি আছে, প্রকাশকাল তাহলে কত, 1299, সাধনা মাঘ মাস, এটা হচ্ছে প্রকাশকাল, এটা খুব গুরুত্বপূর্ণ। এইবার আমি প্রবন্ধের ভিতরে কি আছে সেটা একটু আলোচনা করে দিই। আচ্ছা, এখানে বলছে পরপর আলোচনা করতে করতে যাচ্ছি আমি, ওই একবারে আলোচনা করে দিলে পুরোটুকু পড়ার মজা নষ্ট হয়ে যাবে। বলছে সুখ অর্থে নিজের পক্ষে যে যাহা বোঝে সে তাহাই লক্ষ্য স্বরূপে গ্রহণ করে। আচ্ছা, একজন ব্যক্তি, এই ব্যক্তি ধরো খুব সুখে আছে, নাম্বার 1, ইনি 1 নম্বর ব্যক্তি, আর ইনি হচ্ছে 2 নম্বর ব্যক্তি, ধরি এই 2 জন ব্যক্তি। এনার জীবনে ইনি সচ্ছলভাবে জীবনযাপন করে, ইনি বড় লোক টাইপের লোক, এনার জীবনে হচ্ছে সুখের পরিমাণই অধিক, মানে দুঃখ তেমন একটা নেই, সচ্ছল জীবনযাপন করে। আর ইনি খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে দিন অতিবাহিত করে, এনার জীবনে দুঃখ লেগেই আছে। তাহলে একটা জিনিস কি, ইনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে এনার জীবনের দেখার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে না, মনে হবে আর সাধারণ মানুষগুলো সবাই মনে হয় আমার মতো দুঃখে কষ্ট আছে, সবাই মনে হয় একই অবস্থা। আর যে ব্যক্তি হচ্ছে খুব সুখে আছে, সচ্ছল ভাবে দিন জীবনযাপন করে, তাহলে সেই ব্যক্তি কী হবে, সেই ব্যক্তিও কনফার্ম এরকম ধরে নেবে যে আর সাধারণ মানুষ যারা আমরা দেখতে পাচ্ছি আমার চারিপাশে, তারা মনে হয় আমার মতো সুখেই আছে। যে যেমন মানুষ তার চিন্তাভাবনাগুলো তো তেমনই হয়। এটা হচ্ছে ব্যাপার, যে সুখ অর্থে নিজের পক্ষে যে যাহা বুঝে সে তাহাই লক্ষ্য স্বরূপে গ্রহণ করে, এটা হচ্ছে ব্যাপার বলতে চাইছে। অভিব্যক্তির আর 5টা কারণ থাকলেও ডারউইনের প্রদর্শিত অভিব্যক্তি প্রণালীর স্থান কোথায় এই, মানে কি বলছে, ওই যে যখন আমরা সুখ আমাদের জীবনে সুখ বেশি না দুঃখ বেশি, ডারউইনের যে অভিব্যক্তিবাদ প্রথমে যে এসেছে, একদম প্রথমে, মানে ওই ডারউইনের যে অভিব্যক্তিবাদ আমাদের যে কি বলছে, ওই যে জীবের টিকে থাকা লড়াই করা, এই সমস্ত বিষয়গুলো যখন আসে না, তখনই তো আপনি চলে আসে অভিব্যক্তিবাদ, ডারউইনের তত্ত্ব। সেই প্রসঙ্গে আর কি এখানে আছে যে জীবনে তো সুখ অধিক, তা না হলে মানুষ কি হতো, সুখ অধিক যদি না হতো তাহলে মানুষ সবসময় মৃত্যুর দিকেই ঝাঁপিয়ে পড়তো, সবসময় দড়ি কলসি নিয়েই লেগেই থাকতো, মারামারি হানাহানি এই সব নিয়েই থাকতো।
তাহলে কি আস্তে আস্তে মানুষ কি থাকতো? মানুষ থাকতো, মানুষ কি শূন্য হয়ে যেত? মানে শ্মশান ভূমিতে পরিণত হতো, যেখানে মানুষের অস্তিত্ব থাকতো না। দুঃখ যদি সবসময় মানুষের ভিতরে দুঃখ যদি কাজ করে, সুখ যদি নাই থাকে, তাহলে থাকবে এই সময় মানুষের জীবন ধারণ করবে কেন? তাই বলছে যে এই প্রসঙ্গে হচ্ছে ডারউইনের তত্ত্বটি উঠে এসেছে। তারপর কি বলতে দেখো, জীবনের সুখ অধিক, জীবনের অস্তিত্বই তাহার প্রমাণ। আচ্ছা ঠিকই তো, জীবনে যা অ্যাকচুয়ালি এরা হচ্ছে প্রথম পক্ষ। হ্যাঁ, এরা প্রথম পক্ষ যারা বলছে যে জীবনের সুখই সব কিছু, মানে সুখই অধিক, সুখবাদে আর কি। আমার মতে সুখবাদে। এরা হচ্ছে সবসময় সুখে দিন জীবনযাপন করে, তাই এরা মনে করে যে জীবনের সুখই বোধহয় অধিক। কারণ কি, সুখ যদি না থাকতো তাহলে প্রত্যেকে আমরা নিজের আত্মহননের প্রতি সবসময় হতাম, আত্মহনন করার দিকে সবসময় হচ্ছে চেষ্টায় থাকতাম যে না, সব জীবন তো খুবই দুঃখময়, তাহলে জীবন দিয়ে আমি করব কি, তাহলে আমার মারা যাওয়াই ভালো। এই ধরনের কনসেপ্টগুলো কাজ করতো। আত্মহননের মধ্যে দিয়ে আমরা সবসময় চেষ্টা করতাম, প্রত্যেকটা জীবই এরকম আত্মহনন করতো। মানে জীবনে তো দুঃখই আর দুঃখই, তাহলে বেঁচে থেকে লাভ কি, এই যে ব্যাপারটা। তাই বলছে যে আবার এরা কি বলছে যে সুখ তাহলে জীবনে অধিক, তা না হলে আমরা বেঁচে আছি কেন? তা নাহলে সবাই মরেই যেতাম। জীবনের সুখ অধিক, জীবনের অস্তিত্বই তাহার প্রমাণ। আচ্ছা বলছে, নিরবিচ্ছিন্ন সুখ লাভই মানব জীবনের চরম লক্ষ্য। আচ্ছা আমরা বেঁচে আছি কেন? কারণ কি, আমরা সুখে দিন জীবনযাপন করব, এত এই যে কষ্ট করে উপার্জন করি, ভালো কিসের জন্য না, ভালো থাকার জন্য, নিরবিচ্ছিন্ন সুখ লাভ করার জন্য। এই যে ঘর বাড়ি, সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করি, কেন করি না, সুখের দিন রাত কাটাবো, তাই একটা নিরাপদ আশ্রয়। তার মানে সুখ আমাদের অবশ্যই আছে, নিরবিচ্ছিন্ন। তাই বলতে নিরবিচ্ছিন্ন সুখ লাভই মানব জীবনের চরম উদ্দেশ্য। জীবন বর্ধনের ন্যায় মহৎ উদ্দেশ্য আর কি আছে? তাহলে জীবন বর্ধনের ন্যায় মহৎ উদ্দেশ্য আর কি আছে? সর্বক্ষণ তদন্তীন দুঃখের মাত্রা অপেক্ষা তদন্তীন সুখের মাত্রা অধিক, নতুবা লোকে জীবন বর্ধনের প্রায় না পাইয়া জীবন বর্ধনের মানে জীবনকে, নতুবা লোকে জীবন বর্ধনের প্রায় না প্রয়াস, এটা হবে প্রয়াস না পাইয়া জীবন লোপের প্রয়াসই পাইতো। এই যে বলছে যে জীবনে যদি সুখের মাত্রা অধিক না হতো, তাহলে আমরা সবসময় কি জীবনকে ধ্বংস করার চিন্তায় সবসময় করতাম। তপবন, নাদির শাহ, এদের কথা বলা আছে। এটা ইউজিসি নেটে বহুবার এখানে দেওয়া আছে। ওই যে নাদির শাহ, আচ্ছা নাদির শাহর প্রসঙ্গ কেন, নাদির শাহ একবার দিল্লি আক্রমণ করে সমস্ত ধ্বংস করেছিল না, সেই প্রসঙ্গে কিছু বলা আছে এখানে একটুখানি। এছাড়া এখানে তেমন গুরুত্বপূর্ণ না, জাস্ট একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে পরীক্ষায়, যে নাদির শাহ এই 4টে প্রবন্ধের নাম দিয়ে জিজ্ঞাসা করছে যে নাদির শাহর প্রসঙ্গ কোন প্রবন্ধে আছে, এইরকমভাবে কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। তাহলে এটা সুখ না দুঃখতে আছে। হারবার্ট স্পেন্সার অভিব্যক্তিবাদের একজন প্রধান প্রচারক, আর সুপ্রসিদ্ধ আলফ্রেড ওয়ালাস সাহেব ডারউইন তত্ত্বের প্রচারক। এগুলো সম্পর্কে দুই একটা কথা বলা আছে, অত কিছু মানে বিশেষ আমাদের ভিতরে গিয়ে লাভ নেই। কারণ কি, এখান থেকে প্রশ্ন ওই একটা বড় জোর 4টে প্রবন্ধ থেকে একটা প্রশ্ন হবে, অতএব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ফোকাস করা বেশি ভালো। এখানে এইটা মনে রাখা দরকার যে হার্বার্ট স্পেন্সার অভিব্যক্তিবাদের প্রধান একজন প্রচারক বা পান্ডা, এরকম বই লেখা আছে। অভিব্যক্তিবাদের প্রচারের প্রধান পান্ডা কে? হার্বার্ট স্পেন্সার। আর সুপ্রসিদ্ধ আলফ্রেড ওয়ালাস সাহেব ডারউইন তত্ত্বের প্রচারক। ডারউইন যে তত্ত্ব দিয়েছেন সেটার প্রচারক। আর দুঃখ হইতে মুক্তির চেষ্টাই তো অভিব্যক্তি। এই দুঃখ আছে বলেই সুখ আছে, দুঃখ হইতে মুক্তির চেষ্টাই তো অভিব্যক্তি, দুঃখ আছে বলেই সুখ আছে। এখানে আর একটা বৌদ্ধ ধর্মের প্রসঙ্গ আছে, একটুখানি ভিতরে যাই আমি, তারও বলছি। আচ্ছা দেখো, ধার্মিক যেখানে 2টা, অধার্মিক সেখানে 200টা। ইউজিসি নেটের প্রশ্ন কিন্তু এটা, অধার্মিক সেখানে 200টা। কারণ কি দেখো, আর এখানে আর একটা কথা বলছে যে যেটা হচ্ছে ধার্মিক যে দুটো আছে, সেটা হচ্ছে কি প্রমাণ সাপেক্ষ। এরাও প্রমাণ সাপেক্ষ, মানে এদের জিজ্ঞাসা চিহ্ন আছে, এরা যে সত্যিই ধার্মিক তো। আচ্ছা ধর্ম অর্থ কি? যেখানে ধর্ম থাকবে সেখানে কি সুখ থাকবে, তাই না? ধর্ম যেখানে থাকবে সেখানে সুখ থাকার কথা, অধর্ম যেখানে থাকবে সেখানে দুঃখ থাকার কথা।
তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, যেখানে তাহলে দুঃখের পরিমাণ কি, দুঃখবাদীরাই কিন্তু এই যুক্তি দিচ্ছে। হ্যাঁ, তাহলে দুঃখ দুঃখ মানে কি বলে, সুখ অনেকটা কম, তার পরিমাণ এখানে বলে দিচ্ছে 2টা, সেটাও প্রমাণ সাপেক্ষ। আর অধার্মিক কার্যকলাপ সমস্ত এগুলো অবশ্যই বেশি, তার জন্য অধার্মিকও বেশি। তাহলে দুঃখ অবশ্যই বেশি মানুষ জীবনের সুখের থেকে, তাই না? সুখের থেকে মানুষ জীবনের দুঃখই তো বেশি। সুখ আর কতক্ষণ থাকে? সুখ যত থাকে তত কমতে থাকে, কিন্তু দুঃখ যত থাকে তত বাড়তে থাকে। কি অদ্ভুত একটা ব্যাপার। এখানে বলছে কামনার অর্থ কি না, বর্তমানের অভাব, বর্তমান ক্লেশ দূরীকরণের প্রবৃত্তি, অর্থাৎ জীবনের মূল্যই দুঃখময়, অভাবময়। তাই বলছে যে আমাদের কামনার অর্থ কি না, কামনার অর্থ হলো বর্তমান যে আমাদের জীবনের যে অভাব, সেই অভাবটাকে কাটিয়ে ওঠা, দুঃখ ক্লেশ এগুলোকে দূরভূত করা, মানে দূর করা। এটা হচ্ছে মানব জীবনের মূল বিষয়। তার জন্যই তো আমরা এত খাটাখাটনি করি, অনেক টাকা রোজগার করার চেষ্টা করি, তার জন্যই দেখো আবার অধর্মে জড়িয়ে যায়। জীবনে ভালো থাকতে গিয়ে অনেক অধর্ম করে ফেলি, সেই আলটিমেট আমরা দুঃখের কোনো এক মায়াজালে জড়িয়েই যাচ্ছি। আচ্ছা, জীবনের মূলে আছে দুঃখময়, অভাবময়, সুখ দুঃখের অভাব মাত্র। খুব ভালো কথা, সুখ দুঃখের অভাব মাত্র। আচ্ছা, সুখ যত স্থায়ী হয় তত কমে, আর দুঃখ যত থাকে তত বাড়ে। বেশ খুব দারুণ কথা এটা। আর এখানে কি বলছে দেখো, জ্ঞানী ধার্মিক ব্যক্তির দুঃখ বেশি, কারণ কি এদের অনুভূতি অনেক সেন্সিটিভ, কি বলে ওই যে ওইটা সেন্সিটিভিটি, মানে এরা কি ভিতর থেকে অনেক কিছু খুব, যারা জ্ঞানী ব্যক্তি তারা কি সূক্ষ্ম জিনিসগুলো অনুভব করতে পারে, অনুভূতি ক্ষমতা এদের খুব প্রবল। আচ্ছা, বোকাদের অনুভূতি তো ভোতা, তাদের এদের দুঃখ একটা যেমন পাগলের অনুভূতি কি, ভোতা, তাই সে পাগল। জীবন সংগ্রামে সে হেরে যাওয়া মানুষ, সমাজের সঙ্গে সংঘর্ষ করে সে পেরিয়ে ওঠে না, তাই সে পাগল। তাদের অনুভূতি ভোতা, তাদের দুঃখ কষ্ট তাদের সব সমান, রোদ ঝড় জল বৃষ্টি সব সমান। সে বলছে যেখানে উন্নতি অধিক সেখানে দুঃখ অধিক। ভালো কথা, এটা তো হওয়ারই। যে ব্যক্তি যত বেশি আর কি কোনো বিষয়কে যত বেশি মানে খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা অনুভূতি ক্ষমতা যাদের প্রখর, তাদের তো দুঃখ থাকবেই। কি বলছে যে ফিজি দ্বীপের মানুষে বুড়ো বাপকে রাধিয়া খায়। তাহলে এদের দুঃখ ব্যাপারটা কেমন, যে নিজের বাপকে রেঁধে খাচ্ছে। তাহলে দুঃখ ব্যাপারটা এটা কি সাময়িক, দুঃখ সুখবাদী যারা তাদের মতে। হ্যাঁ, আর দুঃখবাদী দুইজন ব্যক্তি আছে, তারা কারা, শোপেনহাওয়ার আর হার্টম্যান। এখানে অনেক তত্ত্ব আছে, বলতে গেলে অনেক টাইম লাগবে। আচ্ছা, তা মুক্তিবাদের অপর নাম নির্মাণবাদ। এটাকে বৌদ্ধ ধর্মের একটি, হ্যাঁ, নির্মাণবাদ বৌদ্ধ ধর্মের একটুখানি, বৌদ্ধ ফিলোসফি এখানে একটুখানি আলোচনা করা আছে। তো বলছে মুক্তিবাদের অপর নাম কি, মুক্তিবাদের অপর নাম নির্মাণবাদ। এই যে কামনা করো, কামনা ত্যাগ করো, কামনা ত্যাগ করো, মোক্ষ, এই যে ধর্ম মোক্ষ আর কাম, এগুলো ত্যাগ করা, এগুলো কি, এগুলো করলে কি হবে, ওই যে বৌদ্ধদের 8টি নীতি আছে না, 8টি নীতি, এগুলো করা যাবে না, ও করা যাবে না, এটা করো ওটা করো, ওই ব্যাপারটা। হ্যাঁ, তা আমাদের দুঃখকে যদি জীবন থেকে মুছে ফেলতে হয়, যদি দুঃখকে ত্যাগ করতে হয়, তাহলে আমাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে, কিছু ব্যাপার আমাদের সেগুলো ত্যাগ করতে হবে। সেগুলো ওই দুঃখকে কি করে নির্মাণ করা যায়, সেই প্রসঙ্গে বৌদ্ধদের ফিলোসফি, দর্শন এখানে একটুখানি আলোচনা করা আছে। দুঃখ পাশ হইতে জীব লোকের মুক্তি প্রদানের চেষ্টায় ভগবান বুদ্ধের জীবন। এগুলো একটু দেখে নিও। একই কথা, ওই কামনা নিরোধ করো, কর্ম ভস্মসাৎ করো, মুক্তি লাভ করিবে। এই দেখো বৌদ্ধদের এই যে নীতি কথা কিছু। কালিদাসের কথা বলা আছে। কেন কালিদাসের কথা বলা আছে? বলছে কালিদাসের কথা নাকি সবই, কালিদাসের যে লেখা সেখানে সুখই নাকি বেশি। কালিদাসের কথা, যে কালিদাসের যে রচনাগুলো সেখানে নাকি সুখই বেশি। তার কারণ তিনি ছিলেন সুখীর মানুষ, সুখের মধ্যে দিয়ে তিনি দিন জীবন যাপন করতেন, তাই তার চোখে নাকি সবই সুখময় ধরা পড়েছে। এইরকম একটি কিছু ব্যাখ্যা, এইরকম ব্যাখ্যা আছে আর কি।
রামায়ণ মানব জীবনের সর্বশ্রেষ্ঠ দুঃখ সঙ্গীত, এটা ইউজিসি নেটের প্রশ্ন। হ্যাঁ, বিগত বছরের ইউজিসি নেটের প্রশ্ন করে 20 সালের দিকে বোধহয় দিয়েছিল এটা। তাহলে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ দুঃখ সঙ্গীত কি? রামায়ণ। শেক্সপিয়ার এলিজাবেথের কথা বলা আছে এখানে। আর বন্ধু শোকার্ত টেনিসন, বন্ধু শোকার্ত টেনিসন, বঙ্কিমচন্দ্রের বীরবৃক্ষ, কুন্দনন্দিনীর কথা বলা আছে এখানে। এর চেয়ে বেশি কিছু আমার আর জানার দরকার নেই, এইটুকু জানলেই যথেষ্ট। বন্ধু শোকার্ত টেনিসন আর হচ্ছে বঙ্কিমচন্দ্রের বীরবৃক্ষের কুন্দনন্দিনীর কথা বলা আছে এখানে, বেশ। আর জাতীয় জীবন বৃদ্ধি হচ্ছে তাহার উদ্দেশ্য। দুঃখবাদী যারা, তাদের মতে দুঃখই জীবনের সর্বশেষ সব কিছু, দুঃখই জীবনের সব কিছু, সুখের ভাগ খুবই কম। মানে সুখবাদীরা বলছে জীবনের সুখময়, আর দুঃখবাদীরা কি বলছে? যে জীবন হচ্ছে দুঃখময়। তো দুঃখ ছাড়া জীবনে আছে কি? সবই তো দুঃখময়, সবই। আর যখন একটুখানি দুঃখ অভাব থাকে, সেখানে দুঃখের অভাব মাত্রই কি? সুখ। একটুখানি সুখ কোনো রকম একটুখানি দেখা যায়, তাহলে দুঃখই তো সবটাই স্থান দখল করে আছে আমাদের মানব জীবনে। এইরকম দুই পক্ষ দুই রকম যুক্তি দিচ্ছে। আর এখানে প্রাবন্ধিক কি বলতে দেখো, জাতীয় জীবন বৃদ্ধি তাহার উদ্দেশ্য। ভালো ছেলে হও, বিহিত বিধানে জীবনের কাজ করো, বৈরাগী হয়ে না, প্রকৃতির এই উপদেশ। মানে ভালো ছেলে হও, প্রকৃতির যে নিয়ম, প্রকৃতির নিয়ম, বড় হও, কাজকর্ম করো, সংসার ধর্ম জীবনযাপন করো, মানব জীবন সন্তানাদি লালন পালন করো, একজন প্রকৃতির নিয়মে আবার মারা যাও, ব্যাস, এই তোমার কর্ম শেষ হয়ে গেল। তাহলে বৈরাগী হইও না, প্রকৃতির এই উপদেশ। বিহিত বিধানে ভালো ছেলে হও, বিহিত বিধানে জীবনের কাজ করো, এটাই হচ্ছে প্রকৃতির উপদেশ। আর জাতীয় জীবন বৃদ্ধি তাহার উদ্দেশ্য। এটা জাতীয় জীবন, আমাদের এই যে বেঁচে থাকার যে উদ্দেশ্য, এইটাই হচ্ছে জাতীয় জীবন বৃদ্ধি করা। মানে আমাদের বংশ পরম্পরায় আর পরবর্তী প্রজন্মে রেখে যাওয়া, এইগুলোই হচ্ছে বলছে জাতীয় জীবন বৃদ্ধি করা। তাহলে এই মোটামুটি এই। আর একটা কথা এখানে ছিল, সেটা হচ্ছে কি, ওই যে এই সম্ভবত কি ওই একটা কি কথা ছিল, যা কিছু নিয়ে, না সেটা একটুখানি আলাদা, সেটা অতিপ্রাকৃত নিয়ম, সেটাই একটা লাইন বাদ গিয়েছিল, সেই কথাটা আমার হঠাৎ মনে এলো আর কি, জাস্ট। আচ্ছা, এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মোদ্দা কথা এই পর্যন্তই, মানে শেষ এই প্রবন্ধ। এই হচ্ছে প্রাবন্ধিক মূল আলোচ্য বিষয়। তাই এখানে লাস্টে বলবে যে দুই পক্ষ কি সমান কোনো মীমাংসা হয়তো হলো না, আরও হয়তো বক্তব্য কিছু বলা যেত, কিন্তু দুই পক্ষকে কিন্তু এইরকম ঠিকঠাক মীমাংসা হলো না, যে জীবনের সুখের পরিমাণ বেশি না দুঃখের পরিমাণ বেশি, এইরকম বলে প্রাবন্ধিক প্রবন্ধ শেষ করছেন। আচ্ছা, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। শেয়ার করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে তো টাইম লাগে না, একটুখানি সময় লাগে। সাবস্ক্রাইব করুন, তাহলে আরও পড়ানোর স্পিডটা বাড়বে, মোটিভেশন বাড়বে, ভালো লাগবে। তা যাই হোক, আজকেকার মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখি সৌন্দর্য তত্ত্ব পড়ানো যায় কি, পরের ভিডিওতে দেখি যে কোনো একটা টপিক পড়াবো আর কি, আপনাদের কাজে লাগবে। আজকেকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকেকার মতো আসি, ওকে।